হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে শনিবার, মার্চ মাসের 14 তারিখ। আগামীকালকে আমাদের বাড়িতে কাঞ্চনের ভীষণ পছন্দের আর কাছের একজন মানুষ আসতে চলেছে। উনি একজন জাপানিজ। এর আগেও আমার মেহেকে দেখতে উনি আমাদের বাড়িতে এসেছিলেন। তো আবারও উনি দ্বিতীয়বারের জন্য আমাদের বাড়িতে আসবেন। তো তার জন্য কিছু খাবার দাবার তো প্রেপ করে রাখতেই হবে। সকালবেলায় আজকে আমি রান্নাবান্না করবই আমাদের বাড়ির জন্য, আর আগামীকালকে বেশ কিছু খাবার দাবার রান্না হবে, স্ন্যাক্স আইটেম তৈরি করা হবে। তো তার জন্য আমি আজকে অনেক কিছু গুছিয়ে রাখবো। তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, মেহেকে খাইয়ে দিয়ে এখন শুরু হলো আমার কাজের ব্যস্ততা। আজকে সকাল থেকে একটুখানি ব্যস্তই থাকবো, তার কারণ সারা দিনভর তো আর কাজ করতে পারবো না, কারণ মেহেকে দেখার রয়েছে। ও থাকলে সমস্ত কিছু আমি এক নাগাড়ে করতেও পারি না। তো ওই জন্য আগে পিছে কিছু কাজ গুছিয়ে রাখলে আমার কালকের দিনটা মোটামুটি স্মুথ যাবে। আগামীকালকে যেহেতু মুরগির মাংস রয়েছে মেনুতে, তো মুরগির মাংসের একটা অন্য পদ আমি বানাবো। ওই কারণেই মাংসটাকে আজকে সুন্দর মতো কেটে ধুয়ে আমি স্টোর করে রাখবো। তাহলে আগামীকালকে যেটা হবে, আমাকে হুটোপাটা করে মাংস কাটোরে ধরে এসব ঝামেলার মধ্যে আর যেতেই হবে না। জাস্ট ফ্রিজ থেকে বের করে আমি সরাসরি রান্না করতে পারবো। মুরগির মাংসগুলোকে আমি বেশ কয়েকবার ঠান্ডা জল দিয়ে ভালো মতো ধুয়ে নিলাম। একটু বড় বড় পিস করেছি, যাতে করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে সুবিধা হয়। আসলে ওনারা তো আর আমাদের মতন ওইভাবে ছোট ছোট মাংস খেয়ে অভ্যস্ত নয়, তাই আর কি। তো ওদিকে আমি জল ঝরাতে মুরগিগুলোকে রেখে দিলাম। এই ফাঁকে আমি বানাবো পনির। পনিরের কালকে একটা আইটেম বানাচ্ছি আমি। তো পনিরটাকে ওই জন্য আমি সুন্দর মতো আজকে বানিয়ে রাখবো। বাজারেও পনির কিনতে পাওয়া যায়, কিন্তু জানেন তো, বাজার থেকে আনা পনিরে আমি খুব একটা ভালো স্যাটিসফ্যাকশন পাইনি। তো এই কারণে তারপর থেকে আমি অলওয়েজ বাড়িতেই পনির বানিয়ে নেই। আজকে আমি মোট 2 লিটার দুধের পনির বানাচ্ছি। 2 লিটার দুধের পনির অনেকটাই হয়ে যায়, 3-4 জনের জন্য এনাফ। তো ওদিকে আমি দুধটা গরম করতে দিয়ে এখানে একটু লেবুর রস সুন্দর মতো স্টোর করে নিলাম। তারপর দুধটা যখন হালকা ঈষদুষ্ণ গরম হয়ে এলো, এরপর আমি দিয়ে দিলাম ওই যে লেবুর রস। এটাকে আর বেশি নাড়বো চাড়বো না, তার কারণ বুঝতেই পারছেন একেবারে টইটুম্বুর হয়ে রয়েছে কড়াইটা। আর একটা কড়াই এই সাইজের রয়েছে। আমার এখন অন্য কড়াই নামানোর কোনো ইচ্ছে নেই, কারণ কাঞ্চন বাড়ি থাকলে সেসব ঝামেলায় আমি যেতাম। তাই আজকে আমি এই কড়াইটার মধ্যে সমস্ত কাজগুলো সারবো। দেখেছেন পনিরগুলো কি সুন্দর হয়েছে। পনিরটাই মোটামুটি বেশ ভালোই বানাই মনে হয়। তো যাই হোক, ছাকা ছাকাই পনিরটা দেখতে ভীষণ ভালো লাগছে। এইবার এই ছানাগুলোকে পনির বানানোর জন্য আমি যেটা করব, একটা ছাঁকনি নিয়েছি, তার উপরে একটা সাদা সুতির রুমাল, সাদা এই রুমালটা বিছিয়ে দেওয়ার পর এইবার একে একে ওগুলোকে আমি জল ঝরানোর জন্য রেস্টে রাখলাম। এইদিকে আবার বাড়ির যে প্রত্যেক দিনের সাধারণ রান্না, সেটাও আমি শুরু করে দিয়েছি। তার কারণ মিহি এতক্ষণ চুপচাপ আছে, আর বেশিক্ষণ থাকবে না হয়তো। ওই কারণে আমি পাতলা ডালটা যেদিকে বসিয়েছিলাম, মুসুর ডাল, সেটাও প্রায় হয়ে গিয়েছে। আর একটু জাস্ট ফুটে উঠলে আমি নাবিয়ে নেব। ওইদিকে আমার চিকেনটাও দেখলাম জলটা ঝরে গিয়েছে। তো একটা পলিপ্যাকের মধ্যে আমি এখন মাংসগুলোকে তুলে ফ্রিজে রাখবো। আর আজকে না বাড়িতে একদম প্রপার নিরামিষ রান্না হবে, যেহেতু কালকে অনেক হেভি রান্না বান্না হতে চলেছে। তাই আজকে খাবার দাবার একটু সিম্পলের দিকেই রাখছি। ওই যে পাতলা ডাল বানালাম, আর বানাবো পাঁচমিশালি সবজি। যদিও পাঁচমিশালি সবজি নয়, নানান রকম সবজি থাকবে। তো আজকে বাড়িতে অনেক দিন পরে একেবারে প্রপারলি নিরামিষ রান্না হবে বলা যায়। যদিও অনেকে আবার মুসুর ডালকে নিরামিষের মধ্যে ধরেন না, মুসুর ডালকে অনেকে আমিষ বলে চেনেন। ওইদিকে আবার কিছু কাজ করতে গিয়ে দেখলাম এদিকে ছানা থেকে পুরোপুরি জল বের হয়ে গিয়েছে। এইবার আমি এই সুতির রুমালটা এক জায়গায় মুঠি করে ধরে গোল করে পাকিয়ে এর উপরে ভারী কিছু একটা দিয়ে চাপিয়ে রাখবো। এই সাদা রুমালটা যে কত দিনের, এটা জানেন তো, দেশ থেকে আনা। নেই নেই করে 8টা বছর কেটে গেল এই রুমালের এখানে। তো যাই হোক, ওদিকে আমি সুন্দর মতো গুছিয়ে রেখে এখানে আবার রান্নার যোগাযন্ত্র শুরু করলাম। ওই যে বললাম সবজি রান্না হবে, সেই সমস্ত সবজিগুলোকে আমি এখন একে একে কেটে নিচ্ছি। সবজিগুলোকে আমি আগে একটা বার ধুয়ে নিয়েছি, চোকলাগুলো ছাড়িয়ে নিয়ে এখন জাস্ট কেটে নেব। তো এই সবজি রান্নার জন্য আমি বেশ কয়েক রকমের নিয়েছি। যেমন নিলাম একটুখানি কুমড়ো, একটু নিয়েছি নতুন আলু, বাজারে আজকাল নতুন আলু উঠছে, সেই সাথে মূলো, গাজর, বেগুন, জুকিনি রয়েছে, বরবটি, একটু পালং শাকও নিয়েছি। আর শীতকালে এরকম সবজি রান্না হলে তার মধ্যে তো একটুখানি কড়াইশুঁটি যাবেই। তো ফ্রোজেন কড়াইশুঁটি ছিল বাড়িতে, সেটাও একটুখানি সিদ্ধ বসিয়ে দিলাম। যতটা সম্ভব পারা যায় সবজিগুলোকে আমি সব কিউব সাইজ করে কেটে নিচ্ছি। এখন চলুন সবজিগুলো একে একে কেটে নিয়ে আরো বেশ কয়েকবার ধুয়ে চাপিয়ে দেই।
এই তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কার ফ্লেভারটা যে আমার কি ভালো লাগে। এই সুগন্ধটা না আমাকে সব সময় বাড়ির কথা মনে করিয়ে দেয়। মা, শাশুড়ি মা ওনারা এই পাঁচমিশালি সবজি বা যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে এই ফোড়নটা দেয়, আর সারা বাড়িময় একটা কেমন যেন দারুণ দারুণ স্মেল ছড়িয়ে পড়ে। তো আজকে অনেক দিন পরে এরকম সবজি রান্না হবে বাড়িতে, মাঝে মাঝে এরকম সিম্পল মেনু সত্যি দরকার। এমনি বাড়িতে পাঁচমিশালি সিম্পল সবজি যেটা বানানো হয় ওটাই তো আমি আজকে বানাচ্ছি। তো এর মধ্যে তেমন কোনো মশলাই যাবে না, জাস্ট যাবে একটুখানি আদা বাটা, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর অল্প একটু নুন হলুদ। প্রথমেই আমি নুন দিয়ে সবজিগুলোকে বেশ ঢাকা দিয়ে অনেকক্ষণ হালকা আছে ভেজে নিলাম, তারপর দেখলাম বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে। এরপর একে একে আদা বাটা, একটু লঙ্কা গুঁড়ো, সাথে হলুদ গুঁড়ো অ্যাড করলাম। দেখ, সবজির তো নিজস্ব একটা টেস্ট রয়েছে, তো তার মধ্যে বেশি মশলাপাতি দিয়ে ফেললে, বেশি কষিয়ে ফেললে এর নিজস্ব স্বাদগুলোই আর থাকবে না। এইরকম সবজি দিয়ে যেমন ডাল ভাত মেখে খেতে ভালো লাগে, তেমনি অল্প তেলে ভাজা পরোটা সাথে আটা রুটির সাথে ওটা খেতে বেশ ভালো লাগে। আর শীতকাল হলে এর মধ্যে তো মটরশুঁটি যাবেই, তবে সারা বছর মটরশুঁটি আজকাল তো থাকেই আমাদের সবার ঘরে, কারণ এখন তো বাজারে ফ্রোজেন মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই বলুন না কেন কিনতে পাওয়াই যায়। তো আমিও এক মুঠো মতো কড়াইশুঁটি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এখন চলুন সমস্ত মশলার সাথে ভালো মতো এগুলোকে মাখিয়ে নিয়ে যখন একটু কষা কষা হয়ে এলো, তারপর আমি দিয়ে দিলাম ঝোলের জন্য একটু জল। জলটা না দিলেও হতো, কিন্তু তাড়াতাড়ি রান্নাটাকে আগিয়ে নেওয়ার জন্য আমি ঝোলটা দিলাম। যখন ঝোলটা একটু ফুটে উঠবে তার মধ্যে না একটু পালং শাক আজকে অ্যাড করব, কারণ বাড়িতে অনেক দিন ধরে 2 আটি মতো পালং শাক পড়ে রয়েছে। তবে 2 আটির সম্পূর্ণটা তো এর মধ্যে দিয়ে দিলে খেতে ভালো লাগবে না, এই একটা আটি জাস্ট আমি পাতাগুলো ছিঁড়েছি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু পাতলা ডাল বানিয়েছি তাই আলাদা করে আর এটা ঝোল ঝোল রাখলাম না। এমনি তো এই সবজি বেশি ঝোল করলে ভালো লাগে না। হয়ে গিয়েছে, নামানোর আগে জাস্ট একটু পাঁচফোড়ন গুঁড়ো ছড়িয়ে দিলাম। আগামীকালকে যেহেতু আমি একটু মুখরোচক খাবার বানাবো, তো তার জন্য আমার আজকে একটুখানি ওই টকঝাল মিষ্টি তেঁতুলের চাটনি দরকার। সেই চাটনিটাই আমি আজকে বানিয়ে রাখছি। টকঝাল মিষ্টির চাটনিটা যে কোনো মুখরোচক খাবারে দিলে দেখবেন খেতে বেশ ভালো লাগে। তো বেশ কিছুটা মতো তেঁতুল আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওটার থেকে একটু পাল্প বের করে নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ অনেকটা পরিমাণ গুঁড়ো চিনি দিয়েছি। চিনিটা যখন মেল্ট হয়ে আসবে তারপর বাদবাকি উপকরণগুলো আমি এর মধ্যে অ্যাড করব। তেঁতুলের টক মিষ্টি চাটনি আমি বানিয়ে রাখলাম, তার কারণ চাটনি বানাতে একটু সময় লাগে, তো কালকে যেহেতু আর ঝামেলা করবো না, তো চাটনি ওই জন্যই বানিয়ে রাখলাম। কালকে অনেক কিছু খাবার বানাবো, তো সেগুলো কালকে নিশ্চয়ই দেখতে পাবেন। আর যেহেতু জাপানি মানুষ খাবে, তাই ওদের খাবার একদম ঝাল না দিলেই ভালো, কারণ কি ঝাল হলে আমরা টেস্ট পাই, ঝাল হলে ওরা টেস্ট পায় না। তো এমন কোনো কিছু অ্যাড কেন করব যেটা খেয়ে কেউ তৃপ্তি পেলো না। আসলে যে যেমন খায় তার জন্য তেমন ভাবে বানানোই ভালো। আমার বাড়িতে আমি কাউকে ডাকছি খাওয়ানোর জন্য, আপ্যায়নের জন্য, তো যদি খেতেই না পারলো ঝালের জন্য, তাহলে আর কি বানিয়ে লাভ? ওই জন্য ঝাল একেবারেই দেবো না। তো কালকে খুব মজা হতে চলেছে। কালকে কাঞ্চনের ভীষণ পছন্দের প্রিয় একজন মানুষ, জাপানি, উনি একজন, তো আমাদের বাড়িতে আসতে চলেছেন। যাই হোক, দেখুন এদিকে আমার টক মিষ্টি চাটনিটাও বানানো হয়ে গেল। এখন আমি অন্য একটা পাত্রে ঠান্ডা হতে তুলে রাখবো। আর এখানে আমার রান্না বান্নাগুলো রেডি হয়ে গিয়েছে। অনেকটা বেলাও যেহেতু হয়েছে, তাই আমার না প্রচন্ড খিদেও পেয়েছে, তাই ভাবছি আগে খাবারটা খেয়ে দিয়ে বাকি কাজগুলো সারবো। এখনো প্রচুর কাজ টুকটাক করে বাকি রয়েছে জানেন। ওইদিকে আমার মিহিরও আবার খাওয়ার সময় হয়ে এলো, বিকালবেলায় ও একটুখানি গরম দুধ খায়, তো ভাবছি আমি আগে খাবার খেয়ে নিয়ে ওকে খাইয়ে দেবো। তারপর যদিও ঘুমোতে চায় ঘুমোলো, আর না ঘুমোলে সামনে ক্রিবে রেখে দেবো। বেশ, খাওয়া দাওয়া শেষে আমি মিহিকে খাইয়ে দিলাম, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ও ঘুমোবে না। তাই আমি বাকি কাজগুলো এখন সেরে নেব। বেশ কিছু গ্লাস, কাপ, প্লেট, চামচ, ট্রে এগুলো আমার ধোয়ার রয়েছে, তো সেগুলো আমি সিঙ্কের মধ্যে রেখে দিয়েছিলাম, একটু সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা নরম সুতির টাওয়াল দিয়ে ভালো মতো এগুলোকে আমি মেজে নিচ্ছি। এগুলো তো সেরামিকের, তাই জন্য এগুলোর গায়ে যাতে স্ক্র্যাচ না পড়ে যায় সেই কারণে এই ব্যবস্থা আর কি।
এই সেম দেখতে আমার আরো দুজোড়া বাইরে বের করা আছে, সেগুলো আমি ডেইলি ইউজ করি, তবে এই বিশেষগুলো আমি সবসময় ইউজ করি না। যখন বাড়িতে কেউ স্পেশাল আসে তখনই এগুলো নিচে নামাই। তবে এগুলো জানেন তো আমি সেট করে কিনিনি, এগুলো আমি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট থেকেই বেছে বেছে নিজের পছন্দ মতো নিয়েছি। যাই হোক, চলুন একে একে সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেল। এইবার এগুলোকে এইভাবেই রেখে দেব, পরে জলটা একটু শুকিয়ে গেলে তারপরেই টেবিলে গুছিয়ে রাখবো। তার আগে চলুন টেবিলের কভারগুলো আমি চেঞ্জ করে দেই। ঘরের এই ছোট ছোট জিনিস দেখবেন মাঝে মাঝে চেঞ্জ করে দিলে বেশ ভালো লাগে, ঘরটা নতুন হয়ে যায়। বেশ একটা নতুন নতুন ব্যাপার থাকলে মনটাও ফুরফুরে লাগে। তো আমি একটা কভার সুন্দর মতো পেতে দিয়েছি, কভারটা জানেন তো অনেকটা বড়, যেই কারণে আমি যেটা করলাম সেটা হলো দুই ভাঁজ করে বিছিয়ে দিয়েছি, আর তার মাঝ বরাবর দিয়েছি অটম থিমের একটা ওই যে চারদিকে টার্সেলওয়ালা রানার। এই রানারটা আমার ভীষণ পছন্দ, তাই এটা আমি মাঝে মাঝেই ব্যবহার করি। যাই হোক, চলুন এখন চারদিকে চারটে প্লেট ম্যাট দিয়েছি, আর বড় বড় যে রাইস প্লেট সেগুলো দেওয়ার পর ওপরে আমি সালাড প্লেটও দিয়ে দিলাম। এবার যেটা করব, দুরকম চামচ, ওই একটা কাটা চামচ আর একটা হলো সাধারণ চামচ, তার সঙ্গে ওহাসি ওই চপস্টিক, এগুলো তো যেহেতু জাপানে থাকি আর জাপানি মানুষজন বাড়িতে আসবে, তাই চপস্টিক সবসময় রাখতেই হয়। এই চপস্টিক ব্যবহারে জানেন তো আবার নানান রকম কৌশল আছে, বিভিন্ন রকম ম্যানার্স ফলো করতে হয় এই চপস্টিক ব্যবহারের ক্ষেত্রে। ওই কারণে আমি যেটা করলাম, দুটো চপস্টিক এক বরাবর সুন্দর সমান্তরাল ভাবে রাখলাম, আর ওপর দিকে দিলাম চপস্টিক টপার একটা হোল্ডার। আসলে চপস্টিকের ওই সামনের দিকটা যেহেতু খাবার তুলতে ইউজ হয়, তাই জন্য ওই দিকটা যাতে নোংরা না হয় এই কারণে এই টপার গুলো ব্যবহার করা। আমি একসাথে বেশ অনেকগুলো একদম সুপার ডুপার 100% কটনের এই ন্যাপকিন গুলো কিনেছি, ভীষণ সফট আর একদম পাতলা। এই সুতির ন্যাপকিন গুলো আমি একসঙ্গে প্রায় 50টা নিয়েছিলাম, সেখান থেকে হয়তো বড় জোর 5-6টা ইউজ করা হয়েছে, আর বাকিগুলো এখনো পড়েই রয়েছে। তো বাড়িতে যখন কেউ স্পেশাল আসে তখন আমি এরকম টেবিল সাজানোর ক্ষেত্রে ন্যাপকিন গুলো ইউজ করি। আর ওর সঙ্গে যে রিং গুলো ছিল সেগুলো না আমি একই সঙ্গে নিয়েছিলাম। এদিকে মিহি আবার নিজের মতো করে খেলা করছে আর টুপটুপ করে আমার কাজগুলো দেখছে। বাড়িঘর সবসময় তো গোছানোই থাকে, কিন্তু তারপরেও কেউ এলে দেখবেন একটা আলাদা করে গোছগাছ তো থাকেই। তো সেই জন্য আমি বাড়িঘর খুব সুন্দর করে গোছগাছ করছি আর কি। আর টেবিলটা আমি সুন্দর মতো গুছিয়ে রাখলাম। এই প্লেটগুলো যেহেতু আগামীকালকে ইউজ হবে, তাই মনের শান্তির জন্য আমি কালকে আরো একবার মুছে দেব। আর মিহি আসার আগে আমি অনেক কিছু একা একা করে ফেলতাম, কিন্তু এখন মিহিকে নিয়ে আমার কাজগুলো করতে একটু দেরি হয়। ডাইনিং টেবিল মোটামুটি গুছিয়ে ফেলেছি, কিন্তু আমার মনে হলো যে আরো একটু কিছু টাচ আপ বাকি রয়েছে। তো আমি এখানে একটা মোমবাতি স্ট্যান্ড নিয়েছি, আর একটা এরকম রোল রোল করা মোমবাতি নিয়েছি, খুব সুন্দর দেখতে মোমবাতিটা। তো আমি এটা জাস্ট ওখানে একটু রেখে দেবো, তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে। আর দেখবেন দেখতে কিছু ভালো লাগলে সেটা মন থেকে এমনি খুব ভালো লাগে। তো ওই জন্য আমি এটা নিয়েছি, জাস্ট এটা ওখানে রেখে দেবো। যারা অনেক আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা জানবেন আমি মোমবাতি জ্বালাতে কত ভালোবাসি। বিভিন্ন রকম মোমবাতি আমি বাড়িতে সবসময় জ্বালতেই থাকি, বিশেষ করে যখন বাড়িতে কোনো স্পেশাল অতিথি আসে বা কোনো বিশেষ দিন থাকে, তখন তো আমি চারিদিকে মোমবাতি জ্বালিয়ে রাখি। তবে ওরকম খোলা মোমবাতি রাখি না, আসলে এগুলো তো কাঠের বাড়ি, তো একটা অঘটন ঘটে যেতে পারে। এই কারণে আমি সবসময় কাচের মধ্যে বা আড়ালে যে মোমবাতিগুলো জ্বালানো যায় সেইগুলোই সবসময় জ্বালাই। তো যাই হোক, এই বসার ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি। অনেকগুলো গাছ এই স্ট্যান্ডের ওপর রাখা থাকে সবসময়, তাই জন্য আমি যেটা করি, মাঝে মাঝে এদের পাতায় আমি জল স্প্রে করে দিই, আর মাঝে মাঝে একটু রোদ্দুরও নিয়ে যাই। তো মোটামুটি আমার এই ঘরটাও গোছানো হয়ে গেছে। এই ঘরটা মেইনলি বসার ঘর, তো এই ঘরটা একটুখানি সুন্দর করে পরিষ্কার না করলে ঠিক হয় না। আর বেডরুম তো সবসময় গোছানোই থাকে, আর ডাইনিং রুমটা সুন্দর মতো গুছিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি স্নান করব কাঞ্চন বাড়িতে এলে। এখন বাজে বিকাল 5:30 মতো। তো কদিন আগে এটাকে আমি সন্ধ্যা বলতাম, তার কারণ তখন তো দিনের আলো অতক্ষণ থাকতো না। তো এখন অনেকটা সময় আলো থাকে, তাই বিকাল 5:30 বলা যায়। তো এখন আমি স্নান করিনি, কাঞ্চন ফিরবে 6:30 নাগাদ, তখন আমি একবারে ফ্রেশ হব।
সন্ধ্যের মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছিল আমার কাজকর্ম। তো তারপর কাঞ্চন বাড়িতে এলো, আমি ফ্রেশ হলাম, মিহিকে ওর কাছে দিয়ে খাওয়া দাওয়া সেরে এখন আমি আবার রান্নাঘরে এলাম। আসলে ওই যে তখন যে পনিরটা আমি বানিয়েছিলাম, দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে, এত সুন্দর সেট হয়েছে, এটাকে কাটতে এখন খুব সুবিধে হবে। তো একটা ছুরি নিয়েছি, ছুরিটার গায়ে একটু জল লাগিয়ে আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি। একটু বড় বড় কিউব করেই কাট, গ্রেভিতে পড়লে এগুলো আরো একটু বড় হবে। আর দেখবেন অনুষ্ঠান বাড়ির পনির যদি একটু বড় হয় তখন মন এমনিতেই ভালো হয়ে যায়। তো এই কারণে আমি একটু বড় বড় সাইজের কিউব কিউব করে কেটে নিচ্ছি। পনিরটা এখন কেটে রাখছি এই কারণে, যেহেতু পনির কাটতে একটু সময় লাগে, ভেঙে না যায়, ওই কারণে একটু আস্তে ধীরে কাটতে হয়। তাই জন্য কাজটাকে এগিয়ে রাখার জন্য আমি এখন রাত্রেবেলায় সুন্দর মতো পনিরগুলোকে কেটে নিচ্ছি। এরপর আমি যেটা করব, পনির সবগুলো কেটে নেওয়ার পর একটা পলি প্যাক নেব। দেখুন কি সুন্দর পনিরগুলো হয়েছে, একেবারে চারকোনা চারকোনা সাদা সাদা পনির হয়েছে, খুব ভালো লাগে জানেন তো আমার পনির বানাতে। তো যাই হোক, একটা পলি প্যাক নেব। তো সেই পলি প্যাকটার মধ্যে সুন্দরভাবে খুব আলতো হাতে পনিরগুলো উঠিয়ে আমি স্টোর করে রাখবো। কালকে নানান রকম মুখরোচক খাবার বানানো হবে। তো তার মধ্যে একটা খাবার রয়েছে যেটাতে আমার ছোলা লাগবে। তো আমি যেটা করব, জাস্ট পনিরটা উঠিয়ে রেখে এক মুঠো মতো ছোলা আমি ভিজিয়ে রাখবো। তো প্রথমে ছোলাগুলোকে ভালো করে ধুয়ে তারপরে চলুন সুন্দর মতো এগুলোকে আমি ভিজিয়ে রাখি। তো মোটামুটি আজকের জন্য আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আগামীকাল একটু সকাল সকাল উঠবো, যেহেতু ওনাকে টাইম দেওয়া রয়েছে দুপুর 12টা। তো তার আগেই নিশ্চয়ই চলে আসবেন, অথবা 12টা বাজার সঙ্গে সঙ্গে ঢুকে যাবেন, যেহেতু জাপানিজ বুঝতেই পারছেন তাদের সময় জ্ঞান খুবই ভালো। তো যাই হোক, আজকের দিনটা বেশ লম্বা ছিল। সারাদিন পর বাড়িতে কাঞ্চন আসার পর তারপর আমি স্নান করলাম, এখন ফ্রেশ হয়েছি, রাতের কয়েকটা কাজ ছিল সেগুলো গুছিয়ে রাখলাম। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।